বিরতির পর সকালের বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, সাথে আছে জুবাইর এবং আমাদের সাথে একজন অতিথি আছেন যার সাথে আপনাদের পরিচয় করাবো। তবে তার সাথে পরিচয় করার আগে রুনি আমি যে প্রসঙ্গে আসলে কথা বলছিলাম, মায়েদের প্রতি মুহূর্ত পরীক্ষা দিয়ে যেতে হয় না? তবে এই পরীক্ষায় একটা বিশাল আনন্দ তখন হয় যখন মায়ের এই যে সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা, বিসর্জন, মুখ বুজে চোখের পানি মোছা কিংবা পাতের বড় মাছটা সন্তানের দিকে বাড়িয়ে দেয়া, নিজে না খেয়ে থাকা, এই যে বাস্তবতাগুলো বুকে আগলে রেখে যখন তিনি দেখেন তার সন্তান সাফল্যের চূড়ার দিকে ক্রমেই এগিয়ে যাচ্ছে। আর তাই তো বিশ্ব সভ্যতা বারে বারে সন্তানের এই এগিয়ে যাওয়ার বিশেষ উপলক্ষ হিসেবে মাকে সম্মানিত করবার একটা তাগিদ বোধ করে, এবং সেই ধারাবাহিকতায় আজ আমাদের অতিথি আমাদের সাথে উপস্থিত আছেন। যেমনটা বলছিলাম, আজ বিশ্ব মা দিবস। আমাদের সাথে সকালের বাংলাদেশের আজকের এই আয়োজনে অতিথি হিসেবে আছেন প্রধান উদ্যোক্তা, গরবিনী মা সম্মাননা এবং একই সাথে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশিস কুমার চক্রবর্তী। শুভ সকাল এবং স্বাগত সকালের বাংলাদেশে। শুভ সকাল যমুনা টিভিকে এবং যমুনার যে দর্শক সারা পুরো দেশব্যাপী এবং বিশ্বব্যাপী যারা আজকে মা দিবসের আয়োজনটি মুগ্ধ হয়ে টিভি পর্দায় দেখছেন বা অনুভব করছেন, তাদের সবাইকে সকালের শুভেচ্ছা। আমার সকাল দেখা হয় না খুব একটা, কারণ আমি অনেক রাতে ঘুমাতে হয় প্রফেশনাল কারণেই। কিন্তু আজকের সকালটা আমার কাছে খুবই ভালো লাগলো। আমার বড়দি বা বড় বোন, আমাদের যে চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, ও প্রায়ই আমাকে বলে যে তুই সকালে উঠলে তোর দিনটা অনেক সুন্দর হবে, অনেক সময় পাওয়া যাবে। তো আসলে আজকে আমি এটা ফিল করেছি। আমি যখন আপনাদের গাড়ি দিয়ে আসছিলাম, আমি একদম সকালের সূর্য দেখলাম অনেকদিন পর, মনে হলো। এবং আমাদের ঢাকাটা যে এত পরিচ্ছন্ন, সুন্দর, নিরিবিলি একটা প্রাণ আছে, এটা দেখার সুযোগ। এবং আরেকটা কথা হচ্ছে স্নিগ্ধতাতে শুরু হয়েছে। এক্স্যাক্টলি। এবং আরেকটা কথা হচ্ছে, ঢাকা যে খুব ছোট শহর, এটা আজকেও প্রমাণিত হলো যে আমার বাসা হচ্ছে মহাখালীর আব্বাস গার্ডেনে। সেখান থেকে গাড়িটা টান দিল। আমি লাইভ প্রোগ্রাম যেহেতু, আমি সবাইকে গাড়িতে বসে বসে টুকটাক টেক্সট করছিলাম যে প্লিজ ওয়াচ মি লাইভ। তো আমি ৫-৭-১০ জনকে পাঠাতে গিয়ে আমি যমুনার গেটে। সো দিস ইজ অ্যামেজিং। ছোট্ট একটা শহর আমাদের, শুধু ট্রাফিকটা মাঝে মাঝে আমাদেরকে একটু থামিয়ে দেয়, আমাদের সময়টাকে না, আমরা শহরের সৌন্দর্য দেখার সুযোগ পাই। এইভাবে বিষয়টাকে ইতিবাচক ভাবে দেখি আমরা। উই লাভ ঢাকা, আমাদের একদম উই লাভ ঢাকা। যদি একদমই শুরু থেকে আসলে শুরু করতে চাই, আজকে আপনাদের একটা অনুষ্ঠান আছে, সেটা হচ্ছে গরবিনী মা সম্মাননা পুরস্কার। এটা কবে থেকে শুরু হয়েছে এবং আসলে এটা শুরুর গল্পটা কি একটু সাথে যুক্ত করতে চাই। এই জন্যই মাকে সম্মান দেয়া একটা দুঃসাধ্য কাজ। মায়ের সম্মাননা কোনো ফ্রেমে বাঁধা সম্ভব না, কোনো শিরোনামে দেওয়া সম্ভব না। এই সাহসী কাজটা কবে থেকে শুরু করেছিলেন, যেমন রুনিয়া জানতে চাইল? এটি ২০১৪ সালে প্রথম আমরা শুরু করি। এটি শুরুর গল্পটা হচ্ছে আসলে একেবারেই পারিবারিক একটি ফিলিংসের মধ্য দিয়ে। আপনি যে কথাগুলি শুরু থেকেই বলছিলেন যে মাকে ঘিরে বিভিন্ন আয়োজনে, যে আমার মা ২০১৪ সালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং মানে ভীষণ রকম অসুস্থ, মানে একদম ক্রিটিক্যাল স্টেজে চলে যাচ্ছে। চোখের সামনে মা একদম মনে হচ্ছে মা চলে যাচ্ছে আমাকে ছেড়ে। তো এইখান থেকে ফিরে চিকিৎসা তো আছে, আমি ডাক্তারি সব কিছু আলাদা, কিন্তু আমাদের মধ্যে যতই আমি ডাক্তার হই কিংবা আমি কেউ বড় মানুষ হন, তার মধ্যে কিন্তু একটা ঈশ্বরের প্রতি অমোঘ অদৃশ্য একটা যোগাযোগ আছেই, বা সে মনেই করে যে ঈশ্বর পৃথিবীতে আছে। আমরাও মনে করি সবাই। তো আমি আমার ঈশ্বরের কাছে একটি মানত করেছিলাম যে আমার মা যদি সুস্থ হয়, আমি ঈশ্বরের কাছে আমার মায়ের প্রাণ ভিক্ষা চেয়েছি এবং চেয়েছি যে মা যদি সুস্থ হয়, আমি মায়েদের জন্য একটি প্রোগ্রাম করব। এবং আমি যখন মেডিকেলে পড়তাম তখন থেকেই আমি রত্নগর্ভা মা যে অনুষ্ঠানটি হয়, সেটিকে আমি খুব ফিল করতাম। কিন্তু আমার কাছে মনে হতো যে আমার যদি কোনোদিন সামর্থ্য হয়, সুযোগ হয়, তাহলে আমি এরকম একটা প্রোগ্রাম করব। এবং সেই থেকেই আমার মা সুস্থ হয়েছে। আমার মা আমার সাথে আছে বলবো না, আমি বলবো আমি মার সাথে আছি। এবং আমার স্ত্রী নিতু এবং তার ছেলে, আমরা আমার ছেলেকে বলি যে বাবা এটা তোমার মা, আমার মা, আমরা দুইটা মা একসাথে আছি, দুইটা তুমি আমরা ছেলে আছি। তো সেখান থেকে এটার যাত্রা শুরু। এবং আপনি শুনলে খুশি হবেন যে গত এক দশকে আমরা 11তম প্রোগ্রাম 11 বর্ষে পদার্পণ করেছি। এটি বাংলাদেশের র্যাঙ্কিং একদম নাম্বার 1 প্রোগ্রাম এখন, বিকজ অফ ইটস স্পেশালিটি। কীরকম যে এটি আমরা 10টি ক্যাটাগরিতে প্রোগ্রামটি দিয়ে থাকি এবং একটি বিশেষ ক্যাটাগরি অদম্য মেধাবী। তো অনেক প্রোগ্রাম হয় যেখানে মায়েরা বিক্ষিপ্তভাবে অনুষ্ঠানে যান, খুব বেশি ইন্ডিভিজুয়ালাইজ না মনে হয় আমার কাছে প্রোগ্রামগুলি। মারা বসে আছেন সারাদিন। আমরা দেখেছি যে আমাদের গরবিনী মা অ্যাওয়ার্ড পেয়েছে একজন মা, তিনি হয়তো আরেকটি অ্যাওয়ার্ডও পেয়ে আসছেন, ওই প্রোগ্রাম থেকেই এসছেন। তিনি এসে যে ভূয়সী প্রশংসা করেন যাওয়ার সময় যে আরে আমি দুইটা প্রোগ্রামে না আসলে তো পার্থক্য বুঝতাম না।
ওইখানে বসে আছি, কেউ খোঁজ নিচ্ছে না, লাইক দিস। আমি কারো বিশেষ কারো নাম বলছি না, কিন্তু আমাদের প্রোগ্রামটা হচ্ছে কি একেবারে ইন্ডিভিজুয়ালাইজ, যে আমি মানে যুগ্ম সচিব হায়াতুদ্দৌলা খানের মাকে সম্মাননা দিচ্ছি, আন্টির একদম উত্তরীয় থেকে শুরু করে ছবিটি কিংবা তাকে যে গিফটগুলি দেওয়া হচ্ছে, তার যে মেডেল ক্র্যাশ দেওয়া হচ্ছে, প্রত্যেকটার মধ্যেই সাজেদা খাতুন শব্দটি লেখা। এইরকম মানে ওই মা এখানে বসে মনে করছেন যে আজকের দিনটি তার জন্যই সাজিয়েছি আমরা। এবং আরেকটি স্পেশালিটি হচ্ছে মানে সেদিন আজকে যে অনুষ্ঠানটি হবে দুপুর 12টায় রাওয়া কনভেনশনে, আমাদের 11 বর্ষে গৌরবিনী মা সম্মাননা, যেখানে মাননীয় প্রধান অতিথি হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ.কে.এম. মোজাম্মেল হক, এবং স্পেশাল গেস্ট আছে আমাদের প্রিয় নায়ক ফেরদৌস ভাই। ফেরদৌস ভাই নিজেও কিন্তু একজন গর্বিণী মায়ের সন্তান, ঢাকা 10-এর এমপি, এবং আমার দিদি আরমা দত্ত যিনি সংরক্ষিত মহিলা সাংসদ, এবং তিনিও কিন্তু একজন গুণী মানুষের নাতনি, যে পাকিস্তানের গণপরিষদে যিনি প্রথম দাবি তুলেছিলেন রাষ্ট্রভাষা বাংলা চাই, যে ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত তার নাতনি, যার কারণে আমরা আসলে বাংলায় এত কথা বলছি। তো এই প্রোগ্রামটির স্পেশালিটি হচ্ছে মাকে আজকে আমরা সর্বোচ্চ ফোকাস করি। মা বসবেন চিফ গেস্টের সঙ্গে একদম মঞ্চে, আর সন্তান যত বড়ই অফিসারই হোক যাই হোক, সন্তান বসবে আজকে দর্শক সারিতে, সন্তান অনুভূতি প্রকাশ করবে। আমরা সেখানে একটি অডিও ভিজুয়াল চালাই, যে হুইজ প্রলয় কুমার জোয়ারদার, তার মাকে আমরা সম্মান দিচ্ছি। জাবেদ সুলতান পিয়াসকে, তার মাকে সম্মাননা দিচ্ছি। ডক্টর শামসাদ মর্তুজাকে, তার একটা এভি চলবে। তাহসানের মাকে সম্মাননা দিচ্ছি। তাহসান যে আকাশচুম্বী জনপ্রিয়তা, বা মেহজাবিন কিংবা আমাদের জদম্য মেধাবী লাবণী, মানে এইরকম বিষয়টিকে, মানে এই 2 ঘন্টা যে আমাদের অনুষ্ঠানটি হয়, মানে আপনারা যদি যাওয়ার সুযোগ থাকে, মানে এই 2 ঘন্টা হচ্ছে ব্রেকলেস অ্যাটেনশন থাকে মানুষের, একটা থেকে একটা, যে আচ্ছা দেখি তো এখন কার মা পাচ্ছে, এরপরের মাটা কে, লাইক দিস। সো ইট ইজ, আমার কাছে মনে হয় যে মানে আমার 11তম বছরে এসে যদি তৃপ্তির ঢেকুর তোলার জায়গা থাকে না, মানে সাকসেসফুল পিপল কখনোই তৃপ্তির ঢেকুর তুলবে না, কিন্তু আমার মনে হচ্ছে যে একটা জায়গায় অনেক পরিশ্রম করতে হয়। আমার স্ত্রী কালকে রাতে আমাকে বলছিল যে তুমি আজকে যমুনার এই লাইভে সকালবেলা তুমি উঠতে পারো না, তুমি কেনই এই রিক্সটা নিলা, তোমার যদি ঘুম না হয়, প্রোগ্রামটা খারাপ হয়। হ্যাঁ, বললাম যে আমার কাছে মনে হচ্ছে যে আমার এখানে গুড উইল আছে, আমার অনেস্টি আছে, সুতরাং আমার কোনো ক্ষতি হবে বলে আমার মনে হয় না। বাহ, চমৎকার। ডাক্তার আশিস কুমার চক্রবর্তী চমৎকার বলেন, এবং যেহেতু চমৎকার বলেন তাই আমাদের প্রশ্নের আমাদের প্রশ্নের সংকট দেখা দিয়েছে কিছুটা, এবং একই সাথে বেশ কৌতূহলী আমরা দুজন বটে। 11 জন মাকে বেছে নেয়া, এত সংখ্যক মায়েদের থেকে প্রত্যেক মাই সমানভাবে গুণী, তাদের একটা বিশাল সংযোজন প্রত্যেক সন্তানের বেড়ে ওঠার ব্যাপারে। নিশ্চয়ই আপনি একা নির্বাচন করেন না, কারা কারা আছেন একটু যদি আমার এই এর আগেও কারা কারা ছিলেন? আমাদের বেসিক্যালি যারা আছি আমরা এখনই, যেমন আমি যাদের নাম বলতে চাই, যে আমার প্যানেলে আমাদের যে চেয়ারম্যান এবং প্রধান পৃষ্ঠপোষক প্রীতি চক্রবর্তী সিআইপি, এবং উনি এফবিসির ডিরেক্টর, ওনাকে আমি মাথায় রেখেই কাজগুলি করি। তার সাথে আমি হচ্ছে প্রধান উদ্যোক্তা এবং এটার প্ল্যানার, এবং আমার একটি টিম আছে, যে টিমটিকে আমি পরে নাম বলে ধন্যবাদ দেব। তার আগে আমি যেমন পুলিশ ক্যাটাগরি যখন করি, তখন আমি সবসময় ডিএমপির যে জয়েন্ট কমিশনার বাংলাদেশের খুব স্টার পুলিশ অফিসার বিপ্লব কুমার সরকার, তার ওপিনিয়ন নেই যে আমাদের পুলিশ ক্যাটাগরি হচ্ছে এসপি অনওয়ার্ডস। তারপর অ্যাডমিনে আমার বন্ধু আছে 2 জন, প্রধানমন্ত্রী যে APS 1 ইসমত মাহমুদা, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি ধনঞ্জয় কুমার দাস, আমার নটরডেমের বন্ধু, তাদের ওপিনিয়ন নেই আমি। জুডিশিয়ারিতে জয়েন্ট সেক্রেটারি অ্যাডমিন 1 বিকাশ কুমার সাহা, তার কাছ থেকে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ জুডিশিয়ারির ওপিনিয়নগুলি নেই। এখানে আমাদের পলিসি হচ্ছে জুডিশিয়ারিতে জেলা জজ অনওয়ার্ডস, লাইক দিস। এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে যে এটা নেই, এটার জন্য আমাদের একটা ছোটো ভাই আছে, ও ছোটো ভাই হলেও আমার পরামর্শক, ও বিনোদন সাংবাদিক অভি মঈনুদ্দিন, ওকে আপনারা হয়তো চেনেন। এবং এডুকেশনে আমি একজনের পরামর্শ নেই সবসময়, আনিসুজ্জামান স্যার এখন বেঁচে ছিলেন, তার পরামর্শ নিতাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর সাবিতা রেজওয়ানা, এই প্যানেল, আর আমার যে ব্র্যান্ড কমিউনিকেশন প্যানেলটি রয়েছে, যারা আমার সাথে একেবারে, আমি তো ঘুমিয়েছি, তারা কিন্তু সারা রাত ঘুমায়নি, ওরা ভোর 5টায় আমাকে ছবি পাঠিয়েছে যে বস সব কিছু ওকে। আমি এখানে স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই আসলে CF জামান, ফরহাদ, মুস্তাফিজ, পার্থ, ইভেন আমার 2টা ছোট ছোট অ্যাসিস্ট্যান্ট আছে, শরীফ এবং আকাশ, এবং মনিরুল ইসলাম রানা সহ, মুস্তাফিজ সহ, যারা
মানে আমি তাদের কাছে কৃতজ্ঞতার কোনো ভাষা নেই। এবং আমার ব্র্যান্ড কোম্পানি যে পুরো ইভেন্টটা করছে শারমিন, মিডিয়া প্রোর চেয়ারম্যান, মানে শি ইজ এ লেডি, সারাটা রাত ঘুমায়নি। আমি খুব গিল্টি ফিল হয়েছে। ও যখন রাত 1টায় আমাকে ফোন করেছে, দাদা আমি কয়েকটা ছবি পাঠাচ্ছি, আপনি দেখেন সব ঠিক আছে কিনা। মানে ভোর 5টায় কাজ শেষ হয়েছে। অনুষ্ঠানটিকে দেখলে মনে হবে কি সুন্দর ছিমছাম, কিন্তু এটার পিছনে যে কত কষ্ট। যে কোনো কিছু আসলে যখন আমরা ধরেন যে সাকসেসফুল মাদেরকে যখন দেখছি, যখন আমরা আজকে তাদেরকে গর্বিণী মা বলছি, আসলে তাদের যে সময় তারা দিয়েছেন, তারা যে স্যাক্রিফাইসগুলো আসলে করেছেন, তো মানে একটা অ্যাওয়ার্ড দিয়ে আসলে তাদেরকে মূল্যায়ন করা সম্ভব না, কিন্তু তার পাশাপাশি তাদেরকে অ্যাকনলেজ করাটা আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনাদের অদম্য যে ক্যাটাগরিটা আছে সেটা সম্পর্কে যদি একটু আমাদেরকে বলেন, যে সেটাকে আসলে কিভাবে সাজানো হয়েছে। সেখানে যেহেতু আপনার আন্ডার প্রিভিলেজ বা যারা লেস প্রিভিলেজ তাদেরকে অ্যাওয়ার্ড দিচ্ছেন, সেটাকে কিভাবে আসলে এই জায়গাটিতে আমি একটু প্রথম আলোকে ধন্যবাদ জানাতে চাই, কারণ প্রথম আলোর ট্রাস্ট যে আছে তারা কিন্তু আপনি দেখেন যে আমরা যেমন আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে, আমি নিউজে দেখলাম, তো আমি যারা আজকে পাশ করবে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি অগ্রিম। তারাই ভবিষ্যতে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমার চেয়ারটিতে বসবে, তারাও হয়তো আগামী দিনের কথা বলবে। তো আমরা দেখি, আপনি দেখবেন কালকেই হয়তো পত্রিকাতে আসতেছে যে 5জন অদম্য মেধাবীর ছবি। তো আমরা আজকে যে মেয়েটিকে দিচ্ছি সেও প্রথম আলো ট্রাস্টের একটা অংশ, ব্র্যাক ব্যাংক প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় 20 বছর ধরে পড়ছে লাবণী আক্তার। ও গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ নার্সিং কলেজ থেকে বিএসসি পাশ করেছে। আমরা প্রতিবারই কোনো প্রতিষ্ঠিত একজন ব্যক্তির মাকে দেই যিনি অদম্য মেধাবীর হিসাবে গণিত। আজকে একজন বিএসসি নার্স, লাবণী একজন বিএসসি পাশ করা নার্স, কারণ আজকে বিশ্ব নার্স দিবস, কারণ 12ই মে বিশ্ব নার্স দিবস, কিন্তু 12ই মে কিন্তু প্রতি বছর বিশ্ব মা দিবস না, মা দিবস হচ্ছে মে মাসের 2য় রবিবার, সেটি যে তারিখেই পড়ে। তো এই জন্য আমরা প্ল্যান করেছি যে একজন নার্সকে সম্মানিত করব, কারণ আমার কাছে মনে হচ্ছে যে যারা নার্সিং পড়তে আসে, এবং আপনি শুনলে খুশি হবেন যে নার্সেসরা কিন্তু এখন 2nd গ্রেড অফিসার, 2nd টু ডক্টর। আমি বলবো আমরা ডাক্তাররা রোগীর পাশে খুব বেশি সময় থাকি না, যাই কিছুক্ষণ কোশ্চেন করি, ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, ইনভেস্টিগেশন দেই, ওষুধ লিখতে বলি, তারপর চলে আসি। বাকি 24টা ঘন্টা কিন্তু নার্সে তার পাশে থাকে। বিদেশে কিন্তু নার্সরা অত্যন্ত সম্মানিত একটা পেশা। আমাদের দেশেও মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নার্সিংকে অনন্যতায় নিয়ে গেছেন, কিন্তু আরও দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। তো আমি যেটা বলছি যে লাবণী আক্তার, যার মা বেবি আক্তার পুরস্কারটি পাচ্ছেন, এটিকে নিয়ে স্পেসিফিক বলতে চাই যে অদম্য মেধাবী বলতে আসলেই অদম্য মেধাবী সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর যে অদম্য মানসিক শক্তি, যে প্লেন যেমন অনেক বাতাস ঠেলে দ্রুতগতিতে এগিয়ে চলে, আমার কাছে মনে হচ্ছে তাদেরকে আমরা তার সাথে তুলনা করতে পারি। এবং এই মেয়েটির যে গল্প 20 বছরের, আমরা আজকে বিশ্বাস করি যে গর্বিণী মা অনুষ্ঠানে যারা উপস্থিত থাকবেন তারা শিহরে উঠবেন ওর যে জার্নিটা, এবং সেখান থেকে ওর যে বেড়ে ওঠা, এই অর্জনের পিছনের গল্পটা, যে বিশাল আয়োজন, এই কর্মযজ্ঞ নিয়ে কথা হচ্ছিল। আর একটু বিস্তারিত আপনাদের জানাতে চাই। প্রশ্ন আসলে যে জায়গায় এসে দাঁড়ায়, আপনি বলছিলেন অদম্য মেধাবীর একজন ক্যাটাগরি, তাকে খুঁজে বার করা গেল কি করে? মানে ওই যে বললাম এই জায়গাটিতে আমি প্রথম আলোর একটা দ্বারস্থ হই প্রতি বছরই 10 বছর ধরেই, কারণ তাদের যে নির্বাচন প্রক্রিয়াটি এবং একদম জেনুইন যে রিপোর্টগুলি, এগুলি সমাজের যারাই, শুধু আমি এক আশিস কুমার চক্রবর্তী না, আমি দেখি যে হয়তো আজকে নিউজটি এসছে যে সরকারি মেডিকেলে চান্স পেয়েও শুধুমাত্র ভর্তির ফির জন্য কি থেমে যাবে এই ছাত্রটির জীবন। আমি ফোন করলাম হয়তো আধা ঘন্টা পরে যে ছোট ভাই পিয়াসকে, ও এখানকার ডিজিটাল চিফ অফিসার, আমার নটরডেমের ছোটো ভাই জাভেদ সুলতান পিয়াস, যে পিয়াস আমি এই স্টুডেন্টের দায়িত্ব নিতে চাই। ওদের বললো যে দাদা প্রায় 100 জন ফোন করে ফেলেছে অলরেডি, দাদা সরি আপনি আরেকবার চেষ্টা করুন। মানে আমি এই জায়গাটিতে আমাদের দেশের মানুষের মানবিকতাকে আমি স্যালিউট জানাতে চাই। আমরা কিন্তু অনেক মানবিক। আমি তো বিদেশ গেছি, বা এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আরেকটা মেসেজও দিতে চাই, যেহেতু আমি একজন চিকিৎসক এবং একটি চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্তা। আমি ইংল্যান্ড, আমেরিকা সহ অনেক দেশে গেছি। আমি দায়িত্ব নিয়ে একটি কথা যমুনা টিভির মাধ্যমে আজকে জানাতে চাই, যে পৃথিবীর সবচেয়ে সহজলভ্য এবং সহজপাচ্য চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে। আপনি আমেরিকাতে বুকে ব্যথা হলে একজন কার্ডিওলজিস্ট দেখাবেন, দিল্লি বহুদূর, অসম্ভব, রীতিমতো অসম্ভব। উনি আমার সাথে একমত পোষণ করেছেন, এবং যার এক্সপিরিয়েন্সটা হবে, আমাদের একটা ছোটো ভাই আছে সময় টিভিতে কাজ করে, রাশেদ লিমন, ও আমাকে একদিন বলছিল, দাদা আপনি যখন টিভিতে এই কথাগুলি বলতেন আমি ভাবতাম যে আপনি এমনি বলছেন। বলে আমি ইউএসএতে গিয়ে আমার এক আঙ্কেল হঠাৎ করে বুকে ব্যথা হয়, বলে বিশ্বাস করেন আমি 3টা ঘন্টায়
আমি একটা ওষুধও কিনতে পারি নাই। পরে বাংলাদেশে ফোন করেছি, সিমটম জেনেছি, আমার কাছে কিছু ওষুধ ছিল, সেগুলি খাইয়েছি, তারপর উনি একটু ভালো হয়েছে। তখন আমি আপনার কথা আমেরিকা বসে ভেবেছি, আরে উনি তো ঠিক বলেছে। তো এখন আসলে আমাদের দেশের এই অ্যাভেলেবিলিটি যেমন একদিকে ব্লেসিংস, এটা আবার অনেকে এটাকে দুর্বলতার সুযোগ নেয়। এই জন্য আমি এইভাবে বলি যে বিদেশে হেলথ হচ্ছে স্পেশাল চাইল্ড বা বিশেষ শিশু, আর আমাদের দেশে হেলথ হচ্ছে পথ শিশু, তাকে যা ইচ্ছা তা করে মানুষ। সুতরাং আমি অনুরোধ করব একটি বিশেষ দিনে যে বাংলাদেশের চিকিৎসক এবং চিকিৎসা ব্যবস্থাপনায় যেন একটি বিশেষ নজর দেওয়া হয়, তাহলে কিন্তু এদেশের মানুষেরই কল্যাণ হবে। এবং যে কথাটি আমি সবসময় বলি যে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে যে স্বাস্থ্য বিমা যেন বাধ্যতামূলক করা হয়। কারণ বাংলাদেশে আপনি যে ডাক্তার রোগী সম্পর্কের টানপোড়েন দেখেন, অনলি ডিউ টু পকেটের টাকা দিয়ে চিকিৎসা করতে হয়, সেজন্য আর কোনো কারণ নাই। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। সুতরাং হেলথ সেক্টরে বাধ্যতামূলক করা হেলথ ইন্স্যুরেন্স এখন সময়ের দাবি বলে আমি মনে করি। এটা আমি একটা এক্সট্রা বাড়তি সুযোগ নিলাম 2 মিনিট। আপনি একজন অদম্য মেধাবীর গল্প বলছেন, একটু গল্পটা আমাদের হয়তো আজকে সেই আয়োজনে উপস্থিত হওয়ার সুযোগ হবে না, অনেকেই হয়তো পারবেন না, কারণ আপনাদের সীমাবদ্ধতা আছে যথেষ্ট, প্রচুর সংখ্যক লোক সমাগম। আমরা বলতে আমি পুরো যমুনার টেলিভিশনে যে দর্শক আছে সবাইকে মিলিয়ে বলেছি। সম্পর্কে যদি একটু আমাদেরকে বলেন, একটু যদি তার সম্বন্ধে আমাদের বলা যায়। এই মেয়েটি হচ্ছে তার বাবাকে হারিয়েছে, তার মা মানে আসলে এমন সব কাজও করেছে, মানে হয়তো আমি জানি না, আমি কোনো অসম্মান প্রদর্শন করব না, আমি ওই মায়ের শক্তিকে বলার জন্য যে তিনি গৃহপরিচারিকার কাজও করেছেন। আমি যখন ম্যাগাজিনটি এডিট করি, বাসন পরিষ্কার করে অর্থ জুগিয়েছেন তার মেয়েকে পড়ানোর জন্য। তো এইরকম তার 18 বছরের একটি ভাই সাডেনলি মারা গেছে। সুতরাং পিতৃহীন ভাতৃহীন একটা মেয়ে তার শুধুমাত্র মায়ের অমোঘ শক্তি দিয়ে এবং তার মেধা দিয়ে আজকে এই পর্যায়টিতে এসছেন। এবং সেই জায়গাটিতেই ব্র্যাক ব্যাংক প্রথম আলো ট্রাস্ট সহযোগিতা করেছে। এবং এখানে আমি আরেকজনকে থ্যাঙ্কস দিতে চাই, মাহবুবা সুলতানা, শি ইজ কোঅর্ডিনেটর প্রথম আলো ট্রাস্ট, যার কাছ থেকে আমরা এই তথ্যগুলি পাই। যেমন আমি একটু আগে বললাম যে আমি জিজ্ঞেস করছিলাম যে আমরা কি অন্য আরও তো কয়েকজনকে দেখতে পারি কিনা, তখন আমাকে তারা বললেন যে না, এই মেয়েটার গল্পটা মোর টাচি। এবং আমি দেখলাম যে আরেকটা জিনিস হঠাৎ করে তারপরেই আমার আসলো যে 12ই মে তো নার্স দিবস, তাহলে শি ক্যান বি এ ভেরি গুড চয়েস। আর আমি এখানে আসলে একটা জিনিস বলতে চাইছি, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের পেশার জায়গা থেকে খুবই নিজেদেরকে দ্বিধা বোধ করি, হ্যাঁ, প্রকাশ করতে যে এই গৃহ পরিচারিকার কাজ করেছেন অথবা খুবই হয়তো নিম্ন একটা কাজ করেছেন, আমরা মনে করি কাজটা নিম্ন, কিন্তু সেটা কিন্তু আসলে মোটেও নিম্ন না, খুবই ইম্পর্টেন্ট। কারণ বিদেশে এই কাজগুলি আপনাকে করতে হয়, শ্রমের কিন্তু মর্যাদা আছে, মানে বিদেশে এই কাজগুলি আপনাকে নিজের হাতে করতে হয়। আমি কয়েকদিন আগে লন্ডন গিয়েছি, আমার বন্ধু রনি, আমি ওকে মিস করছি, ও কয়েকদিন আগে এসেছিল, মানে ওর বউ আমাকে মজা করে বলে যে আশিস দা আপনার নাকি অর্ধেক হার্ট রনি, বৌদির জন্য কি আমাদের জন্য কি, তো এরকম। তো আমি হঠাৎ করে দেখলাম, ওর সাথে গল্প করে ঘুমালাম, ভোর 6টায় দেখি লাইট জ্বলছে ঘরের মধ্যে, দেখি ও ফ্রিজ পরিষ্কার করছে, ও ফিশিং পার্টটা দেখছে, এরপরে সে আবার আমার সাথে ঘুমালো। কিছুক্ষণ পরে ওর ওয়াইফ উঠে বাকি কাজ করলো। আমরা বাংলাদেশে যেটিকে মনে করি যে একজন রহিমা খালা আসবে বা উনি এসে এই কাজগুলি করবেন, বিষয়টা তা না। অনেক সময় রহিমা খালা করেন, অনেক সময় মারাই করেন, কিন্তু বাসায় যারা পুরুষরা থাকেন তারা আসলে জানেন না যে মা করে দিচ্ছে সেই কাজগুলো। দেখি আমার ওয়াইফ কতটা কষ্ট করে, আমার মা তো আসলে বয়স হয়ে গেছে, প্রতিদিনই নতুন করে বয়স বাড়ছে। আমি যেমন মা কিন্তু প্রতি বছরই এই প্রোগ্রামটা দিয়ে যেতে খুব গর্ববোধ করে। আমি শাড়ি এনে দিয়ে বলি যে এটা তুমি পরবা, তুমি এটা পরে কালকে যাবা, কিন্তু কালকে মা বলছে না আমার শরীরটা ভালো লাগছে না, আমি যেতে পারবো না। তো আমাদের মায়েরা আসলে অসুস্থ হয়ে যাচ্ছে। মানে আমি শুধু মাকে প্রতিদিন অফিসে যাওয়ার সময় খালি একটু বলি যে তুমি শুধু বেঁচে থাকো, আর কিচ্ছু লাগবে না আমার। কারণ এই বাবাকেও বলি, কারণ আমি তো বাবাকে হারিয়েছি। আমি যখন সেকেন্ড ইয়ার MBBS পড়ি কুমিল্লা মেডিকেল কলেজে, তখন বাবা মারা যান। মানে বাবা আমাদের জন্য শুধু করে গেছেন, আমরা আসলে কিছুই করতে পারি নাই। এখন যেমন আমার বাবা রেনাল ফেলিউরে মারা গেছে, সেই সময় তো ডায়ালিসিসও তো অ্যাভেলেবল ছিল না, আমাদের সামর্থ্য ছিল না ইনফ্যাক্ট। তো আমরা যেটা করেছি, আমাদের যে ডায়ালিসিস ইউনিট ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের, এটিকে আমরা 24 ঘন্টা করেছি। রাতে কিন্তু এমনও আমি খোঁজ নেই যে মাসে হয়তো 5টা পেশেন্টও আসে না, কিন্তু সেখানে ডাক্তার নার্স 24 ঘন্টা। আমাকে আমাদের CFO প্রায়ই বলে যে স্যার এই ডায়ালিসিস ইউনিটটা তো মনে হচ্ছে একটু লস প্রজেক্ট।
আমি বলছি এটা নিয়ে কোনো কথা নাই, এটা আমার অস্তিত্বের, এটা আমার বাবার স্মৃতিময় একটি জায়গা যেখানে লাভ লস দেখতে হবে না। অর্থাৎ কোনো বাবা যেন ডায়ালাইসিসের অভাবে মধ্যরাতে শ্বাসকষ্ট হয়ে মারা না যান, এটা আমাদের চমৎকার। আপনার প্রত্যেকটি কাজের সাথে কোনো না কোনো ব্যক্তিগত অনুভূতি সম্পৃক্ত, যেটা সত্যিকার অর্থেই কাজটাকে হয়তো আরো অনেক বেশি আন্তরিক করে তুলেছে। একটু জানতে চাই আজকের এই যে আয়োজন হয়তো অনেক লম্বা সময় ধরে আপনারা গুছিয়েছেন, এর পিছনের যেহেতু গল্প আমাদের অনেকেরই জানবার সুযোগ হয় না, কারা আসছেন আজকে এই আয়োজনটিতে? আজকে আমরা কোথায় হবে, কারা আসছেন? জি, আপনি জানেন যে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটালের যে অপোজিটে মহাখালী ডিওএইচএস রাওয়া কনভেনশন সেন্টার, এটা আমাদের জন্য খুব কনভেনিয়েন্ট, তো এই জন্যই আমরা এখানে করি। এটির হল 2-তে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে, দুপুর 12টায় শুরু হবে। প্রধান অতিথি আমি বলেছি যে মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন। আমি যতবার আমার বাড়ি সরাইল, আমি যখন বলছি আপনাকে সরাইল যেতে হবে, উনি সাথে সাথে রাজি। অনেক প্রতিকূলতাও হয়েছে, ওনার হয়তো আগের রাতে মানে কুষ্টিয়ায় প্রোগ্রাম ছিল, আমি যখন শুনলাম ওনার পিএসকে ফোন দিয়ে যে উনি কুষ্টিয়ায় স্পিচ দিচ্ছে রাত 12টায়, আমি একটু শঙ্কিত হয়ে গিয়ে বললাম কালকে 11টায় কিন্তু সরাইলে প্রোগ্রাম, বলে যে আপনি কোনো টেনশন করবেন না স্যার, 11টা বাজে 5 মিনিট আগে পৌঁছবে। সো হিজ মানে আমি তার কাছে যত বসি তার দিকে তাকাই, এবং ওনার যে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাইয়ের যে কোশ্চেন আমি শুনি ওনার কাছে গেলে মানুষজন, যে কোন সেক্টরে কাজ করেছিলেন, মানে উনি মুহূর্তেই ধরে ফেলে যে সে কি প্রকৃত মুক্তিযোদ্ধা নাকি আসলে যে শব্দটি ইউজ করা হয় ভুয়া মুক্তিযোদ্ধা। আমি খুবই মানে আই এম ওভারওয়েলমড টু সি হিজ ব্রিলিয়েন্সি। তো উনি আসছেন, ফেরদৌস ভাই আর আমাদের কথা বলেছি, আমরা 10টি ক্যাটাগরি এবং একটি বিশেষ ক্যাটাগরি অদম্য মেধাবীতে। 10টি ক্যাটাগরির প্রথমটি হচ্ছে আইন বিচার। এখানে ঢাকার স্পেশাল জাজ, উনি একজন সিনিয়র জেলা দায়রা জজ শেখ হাফিজুর রহমান, আমার খুব ঘনিষ্ঠ মানুষ, তার বড় ভাই, তার মা। তারপর প্রশাসনে আমরা দিচ্ছি যুগ্ম সচিব, সাবেক আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ডিসি ছিলেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি ছিলেন, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডাইরেক্টর হিসেবে জয়েন করেছেন সম্প্রতি, যিনি বিমানকে একটি অনন্য উচ্চতায় নেওয়ার স্বপ্নে এবং 3rd টার্মিনাল সহ অনেকগুলি যেখানে গ্রাহক সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলিকে দেখভালের জন্য চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। আমার সঙ্গে উনি প্রায়ই কথা বলেন, চমৎকার মানুষ যে আমার কাছে আপনি নিশ্চয়ই তাহলে চিনেন তাকে, হায়াতুদ্দৌলা খান, অত্যন্ত ভালো মানুষ এবং 21 ব্যাচের জয়েন্ট সেক্রেটারি। তার মাকে দিচ্ছি। পুলিশ প্রশাসন ক্যাটাগরিতে আমরা দিচ্ছি যশোরের যে এসপি, যিনি সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন এবং বাংলাদেশ পুলিশের অত্যন্ত চৌকস একজন অফিসার, যিনি কাউন্টার টেরোরিজম, অ্যান্টি টেরোরিজম নিয়ে কাজ করেন এবং সোয়াট টিমের একজন লিডার, এবং মাননীয় প্রধানমন্ত্রীর কিন্তু পুলিশ হিসাবে বোধহয় উনি একমাত্র প্রোটোকল অফিসার ছিলেন, প্রলয় কুমার জোয়ারদার। তার মাকে আমরা এডুকেশন একটা ক্যাটাগরি আমাদের, সেখানে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককেই বেছে নিই এবং প্রেফারেবলি পাবলিক বিশ্ববিদ্যালয়। তো সেই হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন অধ্যাপক ডক্টর শামসাদ মর্তুজা, উনি শুধু একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নন, উনি হি ইজ এ পোস্ট ডক্টরেট ফেলো এবং উনি কবি, অনুবাদক, সাহিত্যিক, কলাম লেখক। আমি যখন তার প্যানেলটাকে এডিট করছিলাম দেখলাম যে একটা মানুষ এত পড়াশোনা করে কিভাবে। মানে তার মাকে দিচ্ছি আমরা। চিকিৎসায় দিচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে মেডিসিন অনুষদের ডিন এবং বাংলাদেশের প্রখ্যাত নিউরোলজিস্ট প্রফেসর আবু নাসার রিজভি, তার মাকে। আমরা প্রকৌশল ক্যাটাগরিতে দিচ্ছি আমার সরাইলের অন্নদা স্কুলের ছোট ভাই, আমি বলবো যদিও ছোট ভাই কিন্তু তার ব্যাপ্তি অনেক দূর, কারণ তার যে চেয়ারটি সেটি হচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের চিফ টাউন প্ল্যানার, অর্থাৎ মানে ও বুয়েট থেকে পাশ করেছে এবং পূর্বাচলেরও বোধহয় পিডি, ওর জয়েন্ট 2টা বড় পজিশন দায়িত্ব গ্রহণ করেছে। ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, মানে ওর মানে আমি যদি ওর ভাষায় বলতে পারবো না, এতটুকু বলি যে ঢাকা শহরের যে কোনো স্থাপনায়, মেট্রো রেল বলেন, এক্সপ্রেস হাইওয়ে বলেন, সব কিছুতে ওর সিগনেচার ছাড়া কোনো কিছু পাস হবে না, এরকম একটা গুরুত্বপূর্ণ চেয়ারে। তো প্রকৌশল ক্যাটাগরিতে তাকে দিচ্ছি আমরা। গণমাধ্যম, আমরা অন্যবার জার্নালিজম বলি, এবার গণমাধ্যম ক্যাটাগরি বলছি, সেটিতে আমরা আপনি জানেন যে আমাদের দিন দিন পত্রিকা, আমি এখনও কিন্তু পত্রিকা পড়তে ভালোবাসি, আমি চা খাই, পত্রিকা পড়ি, আমার ভালো লাগে, মনে হচ্ছে এটি একটি স্থায়ী জিনিস, আর ডিজিটাল মিডিয়া হচ্ছে অস্থায়ী জিনিস। আমার সাথে হয়তো অনেকে দ্বিমত পোষণ করবেন, এই যে ট্রান্সফরমেশন অফ মিডিয়া ইন ডিজিটালাইজেশন, এটা বাংলাদেশে যে মানুষটি করেছে, আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেয়েছে, গুগলসকে বাংলাদেশে রিপ্রেজেন্ট করছে, ও আমার নটরডেমের ছোট ভাই জাভেদ সুলতান পিয়াস, প্রথম আলোর চিফ ডিজিটাল অফিসার, আমি তার মাকে দিচ্ছি। আমরা মিউজিক ক্যাটাগরিতে বাংলাদেশের এই মুহূর্তে সুপারস্টার আমি বলবো, মজার ব্যাপার হচ্ছে মানে কোনো না কোনোভাবে আমার সাথে মিলে যাচ্ছে, ও আমার নটরডেমের ছোট ভাই, এবং কিছুদিন আগে ইত্যাদিতে
যে গানটি গিয়ে ফারিনের সাথে দেশকে রঙের দুনিয়ায় ভাসিয়ে দিল তাহসান রহমান খান, তার মাকে কিন্তু আমি খুবই সরি যে আন্টি অসুস্থ হয়ে পড়েছেন। আন্টি হয়তো, আমি কালকে রাতেও যখন তাহসানের সাথে কথা বলি, বলে দাদা মার শরীরটা একদমই ভালো না, মা তো কয়েকদিন আগে হার্টে রিং পড়েছে, আবার জন্ডিস ডেভেলপ করেছে, এবং মা এই শরীর নিয়েই আমাকে লিখে দিয়েছে যে কালকে আমি কি বলবো। তার কত মানসিক শক্তি, অর্থাৎ উনি অনুষ্ঠানটাকে গুরুত্ব দিচ্ছেন। এবং আমি একটু বলতে চাই যে মায়েদের ক্যাটাগরি নিয়ে কথা বলছিলাম, যে মা কেউ সুপার উইমেন মা, কেউ সুপার মাম, কেউ হয়তো একেবারে কৃষি কাজ করছে এমন মা, কেউ হয়তো অক্ষর জ্ঞানও লাভ করার সুযোগ হয়নি সামাজিক আর্থসামাজিক প্রেক্ষাপটে। কিন্তু আমাদের যে তাহসানের মা আন্টি প্রফেসর জেড তাহমিদা বেগম, উনি কিন্তু অত্যন্ত উচ্চশিক্ষিত একজন মা। উনি একজন ডক্টরেট করা মা, পিএইচডি করা মা, এবং উনি বাংলাদেশ যে পাবলিক সার্ভিস কমিশন বা সরকারি কর্ম কমিশন, এটার 8ম চেয়ারম্যান ছিলেন। সুতরাং আমরা এমন মাকেও কিন্তু খুঁজে পেয়েছি। এবং এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে পুরুষ এবং নারী দুটি ক্যাটাগরি রয়েছে, এবং আমাদের এন্টারটেনমেন্ট ক্যাটাগরির কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে আইদার তাকে জাতীয় পুরস্কার পেতে হবে অথবা একাধিকবার মেরিল প্রথম আলো পেতে হবে। তো সেই জায়গায় পুরুষ ক্যাটাগরিতে আমরা জাতীয় পুরস্কার প্রাপ্ত বাংলাদেশে খুব, আমি তাকে বলি যে নন গ্ল্যামারাস স্টার, সেটা হচ্ছে শতাব্দী অদূত, মানে যার অভিনয় আমাদেরকে শিহরে দেয়, বিশেষ করে গেরিলা, জীবনঢুলি এবং সর্বশেষ ঢাকা এটাকে। এবং সর্বশেষ আরেকজনের কথা বলছি যে নারী ক্যাটাগরিতে বাংলাদেশের মানে বোধহয় মিনিমাম 6 বার মেরিল প্রথম আলো পেয়েছে, এবং তার মধ্যে 50টির বেশি আমি দেখলাম অ্যাওয়ার্ড। বাংলাদেশের সুপার ভার্সেটাইল মডেল এবং অভিনেত্রী লাক্স সুপারস্টার মেহজাবিন চৌধুরী, ওর মাকে, ও আমাদের সেবাগ্রহিতা, আমার খুব কাছের ছোট বোন, এবং যে অদম্য মেধাবীর কথা বলেছি লাবণী আক্তার, তার মা। চমৎকার। অসাধারণ। মাকে তো আসলে আমরা যেভাবে মূল্যায়ন করি না কেন, তার অবদান আসলে অপরিসীম। আপনার কাছে জাস্ট ছোট্ট একটা প্রশ্ন, খুবই ব্যক্তিগত জায়গা থেকে, সেটা হচ্ছে আপনি আপনার মাকে যেভাবে মূল্যায়ন করেন বা তার প্রতি আপনার যে ভালোবাসা, আপনার কি সন্তানের এই যুগে যারা তরুণ আছে তাদের মধ্যেও কি ঠিক একই তাড়না দেখেন? মানে এটি একটি খুব আপেক্ষিক প্রশ্ন এবং অত্যন্ত ওয়াইড প্রশ্ন। মানে আমি যদি বলি যে আমার মার প্রতি আমার যে ফিলিংস, এটা জেনারেশন গ্যাপ হচ্ছে পরের জেনারেশনে। কিন্তু আমার ছেলেটাকে দেখি, আমার ছেলে দিব্যময়, ও ক্লাস 9-এ উঠবে এবার গ্রিন হেরাল্ড থেকে, ও দেখলাম ওর মার সঙ্গে সাংঘাতিক এডিক্টেড। এর একটা কারণ আছে যে আমার স্ত্রী নিতু, ও হচ্ছে হাউস ওয়াইফ, মানে ও কখনো কখনো একটু এটা নিয়ে হয়তো শি ইজ মাস্টার্স, অনার্স মাস্টার্স, কিন্তু মানে আমি দেখি কি ওর মধ্যে কখনো কখনো একটু হতাশা যে তুমি তো দেখো আমি একজন হাউস ওয়াইফ বলে হয়তো এই ক্যাটাগরি কখনো ভাববা না। আমি বলছি তোমার চাকরিটা তোমার চাকরি না, এটা হচ্ছে তোমার অত্যন্ত বড় সম্মানের জায়গা যে তুমি আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ করছো। আমি ওকে এটি বলি, এবং আমি দেখি যে ওর মা যা বলে, যেমন আমি স্বপ্ন দেখি আমার ছেলেটাকে পুলিশ অফিসার বানাবো, এটা আমার একটা ড্রিম, আমি ওকে ডাক্তার বানাবো না। কিন্তু ওর মা বলেছে বাবা পুলিশে অনেক কষ্ট, পুলিশে দেখছো যে এরকম মারামারি হয় এই সেই, ও আমার বলে না বাবা আমার মা বলেছে পুলিশে আমাকে মারবে। আমি বলছি বাবা তুই তো এসপি হবি, তোকে মারবে না, সে পাইলট হবে, মানে তাই কিছু একটা খাবে, মা আমি এটা খাবো, মানে একেবারে। তো আমার খুব ভালো লাগে বিষয়টা যে ও একেবারে মায়ের সাথে বন্ডেড। কিন্তু আমি কিন্তু আমার অন্য বোনের ছেলে মেয়েদেরকেই দেখতে পাই যে আমার কাছে মনে হচ্ছে যে একটা গ্যাপ হচ্ছে, এবং এটি আমার কাছে মনে হচ্ছে তথ্য প্রযুক্তির প্রভাব এবং আকাশ সংস্কৃতির প্রভাব, যে বিদেশে মা তো ছেলে এক স্টেটে থাকে, মেয়ে এক স্টেটে থাকে। আপনি শুরুতে আমরা যেটা বলছিলাম যে মা দিবসের আসলে আমাদের দেশটা ডিফারেন্ট। আমি একদিন যদি মা আমার বাসা থেকে অন্য বোনের বাসায় যায়, আমি এসে আমার ওয়াইফকে বলি যে মা আসলো না কেন, তুমি খোঁজ নিয়েছো, মা কেন থাকবে আজকে, মানে আমার মনে হচ্ছে যে মা থাকবে না আমার বাসায় বা আমি মা ছাড়া থাকবো, এটা মানতে পারছি না। কিন্তু বিদেশে দেখেন ছেলে 18 বছর হলেই মনে হয় সে বড় হয়ে গেছে, কিন্তু আমার ছেলেটা এখনও তার মার সাথে ঘুমায় রীতিমতো। সো এই যে বন্ডিংয়ের বিষয়টি এবং যে জিনিসটি বলা হচ্ছে যে জেনারেশন গ্যাপ, আমার কাছে মনে হচ্ছে যে তথ্য প্রযুক্তিকে যদি নিয়ন্ত্রণ করা না যায়, তথ্য প্রযুক্তি অবশ্যই জরুরি। আমি আসছি, হাই হ্যালো, এখন লন্ডনে কথা বলতে পারছি, অ্যামেজিং। কিন্তু এটির কারণে যে এডিকশন বাড়ছে, মায়ের অসুখ থেকে যে ফেসবুক বেশি আকর্ষণ করছে, এর কারণে মায়ের অসুখ হলো যে একটা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিয়ে মানে একদম সুপার হিরো হয়ে গেলাম। আমাদের তো আমি বললি যে আমাদের কিছু ডাক্তারও আছে, ফেসবুক ডাক্তার, যারা হয়তো কোনো কাজ করে না,
যারা হয়তো রুগীর পাশে যায় না, যারা হয়তো আমাদের মতো ডেডিকেশন নাই কোনো, যাদের কোনো ড্রিম নাই, ভিশন নাই, যারা ফেসবুকে সারাদিন লিখতেছে, মানে বিশাল বড় ডাক্তার হয়ে গেছে। সো আমি যদি আপনি আমাকে হয়তো একটু সেকেলেও মনে করতে পারেন বা অর্থোডক্স মনে করতে পারেন, কিছু জায়গায় সেকেলে হওয়া ভালো। অসিতদা কিছু জায়গায় সেকেলে হওয়া ভালো। আমি যেমন দীপিকা পাড়কোনের একটি কথাকে কোট করি যে আধুনিকতা মানে শিকড়কে ভুলে যাওয়া নয়। শাড়ি পরে যখন এই কমেন্টটা দিয়েছে, মানে তার ভ্যালু আমার কাছে অনেক দূর বেড়ে গিয়েছে। বাহ, আপনি চমৎকার বলেন এবং সেই চমৎকার গান আপনার কাছ থেকে 2 লাইন শুনবো। তবে বিরতি না, বিদায় নেওয়ার আজকে সময় হয়েছে। আমরা বিদায় নিয়ে আপনার গান শুনতে শুনতে আমরা আজ বাড়ি যাবো। দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি এবং সকল মায়ের জন্য শুভকামনা। মায়েরা সুস্থ থাকুক, 1000 বছর বেঁচে থাকুক, সন্তানের আয়ু নিয়ে সন্তানের উপর ছায়া হয়ে। ভালো থাকবেন সবাই। একটা গান শুনি। আমি আসলে সিঙ্গার না বা এই প্রাসঙ্গিক না, শখের বসে আমি বলেছিলাম যে অঞ্জন দত্ত কালকে এসছে, আনফরচুনেটলি দেখা হয়নি। অঞ্জন দত্ত আমার খুব পছন্দের একজন আর্টিস্ট। তো তার একটি গান সবাই জানে, বেলা বোস যে গানটি, চাকরিটা বেলা পেয়ে গেছি আমি, শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না, সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, আর মাত্র কয়েকটা মাস ব্যাস, স্টার্টিংয়েই ওরা 1100 দেবে, 3 মাস পরে কনফার্ম, চুপ করে কেন বেলা কিছু বলছো না, এটা কি 2441139, বেলা বোস তুমি পারছো কি জানতে, 10-12 বার